নমস্কার। আজকের পডকা অনুষ্ঠানে আমার অতিথি আমার একজন বহুদিনের পুরনো দিনের এক বন্ধু, ইনফ্যাক্ট পুরনো প্রতিবেশীও বটে। তিনি এবার দাঁড়িয়েছেন টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে, যেটা বোধহয় পসিবলি যে কটা কেন্দ্র খুব কঠিন বিজেপির জন্য তার অন্যতম কেন্দ্র টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। এবং তার অবশ্যই পরিচিতি রাজনীতিবিদ হিসেবে নয়, তার চেয়ে প্রথমে অ্যাকচুয়ালি আমি যেহেতু ওই পাড়ারই বাসিন্দা বলে জানি, প্রথমে পরিচিতি খুব কৃতি ছাত্রী হিসেবে, তারপরে কৃতি ফিল্ম স্টার হিসেবে এবং ফাইনালি এখন রাজনীতিবিদ হিসেবে। ওয়েলকাম পাপিয়া অধিকারী। নমস্কার। আচ্ছা, যেহেতু তুমি অ্যাকাডেমিক্সে খুব ভালো ছিলে, সাউথ পয়েন্টে তুমি স্ট্যান্ড করতে, যে আমরা অবাক হয়ে ভাবতাম সাউথ পয়েন্ট স্কুলটা তো একটা মোটামুটি কি বলবো, শুধু সাউথ পয়েন্ট স্কুলেই একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া যায় বা মাধ্যমিক পরীক্ষা নেওয়া যায়, এত স্টুডেন্ট ছিল সেই সময়, এখন জানি না কি। তো সেই জন্য তোমার বিভিন্ন ব্যাপারে একটা অ্যানালিসিস করার একটা দক্ষতা আছে, সেটা থেকে জিজ্ঞেস করি যে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে যদি অরূপ বিশ্বাস আর স্বরূপ বিশ্বাস নির্দল হিসেবে পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন, কে জিতবেন? অরূপ ভার্সেস স্বরূপ। মানুষ ওদের ভোটই দেবে না, এত বদনাম দুজনের, ভোটই দেবে না। আমি আসছি অরূপ বিশ্বাসের প্রসঙ্গে। আরেকটা কেন্দ্র এবার খুব সবার কৌতূহল উদ্রেক করেছে, রাসবিহারী। একদিকে স্বপন দাশগুপ্ত, একদিকে দেবাশিস কুমার, কি হতে পারে? এখন একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া চলছে। নর্থ বেঙ্গল দেখেই বোঝা গেল কোনো ব্লাডশেড নেই, কোনো মার্ডার নেই, কোনো গোলমাল নেই, হয়ে গেল 93% ভোট। যত বেশি ভোট হয় তাহলে প্রতিষ্ঠান বিরোধী হাওয়াটা বেশি থাকে। এক্স্যাক্টলি সেটা হয়েছে এবং মনে করা যাচ্ছে যে বিজেপির ঘরেই অনেক বেশি ভোট এসছে। এখানেও তাই হবে। প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এত বেশি আছে, আমার মনে হয় স্বপনদার বেরোনোর চান্স বেশি। প্রতিষ্ঠান বিরোধী হাওয়া একটা ন্যারেটিভ। আরেকটা ন্যারেটিভ হচ্ছে যে সবাই এবার নিজের স্বাধিকার রক্ষার জন্য ভোট দিয়েছে, কারণ সবার ভয় হচ্ছে আমি যদি ভোটে নাম না তুলি কালকে বিজেপি আমায় তাড়িয়ে দিতে পারে। না, তা কী করে হয়? এগুলো বোকা বোকা, এগুলো নেত্রীর সাজানো একটা মেথ, একটা গপ্প। কেউ কাউকে তাড়াবে না, সবাই বুঝতে পেরেছে। আসলটা এতদিনে বুঝতে পেরেছে যে এতদিন কীভাবে তাদের খাওয়ানো হয়েছে। মানুষ বোকার মতো খেয়ে ফেলে 15টা বছর কেটে গেল এবং 15টা বছর কেটে যাওয়াতে ওরা বুঝতে পেরেছে যে ওদের লাভের ঘর শূন্য, কেউ কিছু পায়নি সেভাবে। পেয়েছে কারা? যারা গুন্ডামিতে মদত দিয়েছে, যারা বোমাবাজিতে মদত দিয়েছে, যারা সিন্ডিকেট রাজত্বে মদত দিয়েছে, যারা কাটমানিতে মদত দিয়েছে। একটা কথা বলি, এইসব রাস্তাঘাট করা না কোনো ব্যাপার না। রাস্তাঘাট করবে কারা? ইঞ্জিনিয়ার্সরা করবে। এটা পলিটিশিয়ানের দায়িত্ব নয়। পলিটিশিয়ান বলে দেবেন যে এখান থেকে এইটুকুন রাস্তা ভাই আপনাকে করতে হবে, তার জন্য কী ম্যাটেরিয়াল লাগে, কতদিন সেটা ডিউরেবিলিটি থাকবে, সেটা তো তাদের সিভিলিয়ান্সের। আই বিলং টু আ ক্ল্যান অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, ইকোনমিস্টস, ইঞ্জিনিয়ার্স, আর্কিটেক্টস। সো আই নো, আমি জানি কোন জিনিসটা কাদের দিয়ে হয়। একটা জিনিস লক্ষ্য করবে, এই সরকারের প্রত্যেকটি জায়গায় যারা রয়েছে, রাউন্ড পেগ ইন দ্য স্কোয়ার হোলস, তা তো হবে না। যে কাজটি পারেন তাকে তো সেই কাজটিই করতে হবে। একটা ইঞ্জিনিয়ারের কাজ একটা পলিটিশিয়ানের হতে পারে না। তার সিন্ডিকেট ঠিক করবেন যে এইটুকুন রাস্তা কতটা করলে কত, ধরো এইটুকুন জায়গা করতে আমার 50 লক্ষ টাকা খরচা হলো, তো 20 লক্ষ টাকা প্রথমেই সিন্ডিকেটরা নিয়ে নিল, কারণ এটাই তাদের রুচি। টালিগঞ্জে কি সিন্ডিকেট চলে? প্রচণ্ড, অন্তত 20 থেকে 25টা সিন্ডিকেট আছে। ওকে, আমি আজকেই একজনের সঙ্গে কথা বলছিলাম টালিগঞ্জের লড়াই নিয়ে। সেমায় বলল, একজন সাংবাদিক গড়িয়ার দিকে থাকে, টালিগঞ্জ গড়িয়া অঞ্চলে ভোটার। সে বলল টালিগঞ্জে যদি অরূপ বিশ্বাস হেরে যায় তাহলে ধরে নিতে হবে টিএমসি 50টা সিটও পাবে না।
মানে এতটাই অরূপ বিশ্বাসের গড় এটা। এবং ওই হয় না যে যখন ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে খেলা হয়, লোক বুকিরা বলে অডস আর সো মাচ ইন ফেভার অফ ইন্ডিয়া, যে 20:1 কি 30:1। তোমার নিজের সেটা মনে হচ্ছে না যে অরূপ বিশ্বাসকে ফাইট করাটা সেরকমই একটা ফর্মিডেবল চ্যালেঞ্জ? নাথিং অফ দ্যাট সর্ট। এত বদনাম করেছে, এত বদনাম করেছে, অ্যান্ড আই হ্যাভ সিন টু সেভারাল, আই হ্যাভ গন টু সেভারাল প্লেসেস অ্যান্ড আই হ্যাভ সিন। ওরা একটা স্লোগান করেছে খুব মজাদার। স্লোগানটা করেছে যে পদ্ম ফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে কেউটে সাপ। চমৎকার যিনি করেছেন ভাই, গুড। কারণ আপনারা জেনে গেছেন যে কেউটে সাপ অলরেডি আপনারা ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছেন। আই হ্যাভ গন টু 114, 113, 111 নম্বর ওয়ার্ডস। ভেতরে ভেতরে যেখানে দাদাভাই কোনোদিন ঢোকেন না, একদম ভেতরে ভেতরে রাস্তা বলে, রাস্তার জিওগ্রাফিটাই হ্যাজ বিকাম আ হিস্ট্রি, ইতিহাস হয়ে গেছে। রাস্তাটা কিছু নেই, ওই খোয়া। কিন্তু এই যে বা বলছে ইট। যে গড়িয়ার দিঘাটে শ্মশান হয়েছে, শ্মশানের রাস্তাঘাটের কথায় উন্নতি আসছি পরে। হয়েছে। শ্মশান যেটা হয়েছে না, সেটা ওদের প্রায় পার্টি অফিস। সেখানে তাদের হোর্ডিং, তাদের ব্যানার্স সব রাখা থাকে। আমি আমার ফেসবুকে লাইভ করেছিলাম ওইসব শ্মশানে দেখে। কি করে পার্টি অফিস থাকে? ওটাই তো কথা। ওরা স্কুলে যদি পার্টি অফিস কেউ করতে পারে, স্কুল বন্ধ করে। ফ্র্যাঙ্কলি অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এই মেসি কাণ্ড বাদ দিয়ে সেরকম মেজর কোনো অভিযোগ কিন্তু নেই, আছে কি? প্রচন্ড অভিযোগ আছে। আচ্ছা, ইউ গট টু আস্ক দ্য রেসিডেন্টস। ওকে। দ্য রেসিডেন্টস মানে যারা ওখানে থাকে টালিগঞ্জে, ভেতরে ভেতরে থাকে। আমি বলছি সাপটা কোথা থেকে ওরা, সাপের গল্পটা আগে একটু আপনাদের শুনতেই হবে ভাই। পাপি অধিকারী, আমি ওখানকার কন্টেস্টেন্ট। এটা সব থেকে বেশি ভোটে হারা। বাবুল সুপ্রিয় আগের বার ছিল, 50,000 ভোটে ডিফারেন্স হয়েছিল। এবং পার্সেন্টেজ দেখছি 52% অরূপ বিশ্বাস, 26.3% বাউল সুপ্রিয়। এতটা তফাৎ। এতটাই তফাৎ। অ্যান্ড আই হ্যাভ টেকেন দিস চ্যালেঞ্জ বিকজ আই নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। আমাকে বলছে যে সবাই এটা তো ভীষণ একটা টাফ। আমি বলেছি কোনো আমি tough- তাই বলছি, tough। কোনো টাফ কিছু নয়। কারণ আমি তো টালিগঞ্জের ভূমিকন্যা, উনি কিন্তু টালিগঞ্জের নয়, উনি তালতলায় থাকেন। সো হি হ্যাজ টু গো অল দ্য ওয়ে। নিউ আলিপুরে থাকে তো। ওই নিউ আলিপুরের পরে যে তালতলাটা আছে সেখানে। সো হি হ্যাজ টু কাম অল দ্য ওয়ে টু টালিগঞ্জ। আর আমি 5 মিনিটস, আমি যেখানেই পৌঁছবো 5 to 10 মিনিটস আমার লাগবে। আমি এই 1 মাস ধরে চড়ে বেড়াচ্ছি একদম। সো আমি ভেতরে ভেতরে গিয়ে দেখেছি রাস্তার কিছু নেই, এবং একটু জল, একটু ভারী বৃষ্টি হলে জলটা একদম ঘরের মধ্যে ঢুকে যায়। সেখানকার মানুষরা এত গরিব, তারা ইট দিয়ে একটা চৌকি রাখে, মানে ঘরে ঢুকলেই চৌকি, এবং তার নিচে সংসার, তার উপরে সংসার। এবং সেখানে বাবা মা ভাই বোন বৌদি ছেলেপুলে, হায়া বলে, লজ্জা বলে যে একটা ঘটনা থাকে সেটা নেই। একটা নির্লজ্জ সমাজ তৈরি করেছে যেখানে জল ঢুকে যায়, জলের সাথে সাপ ঢুকে যায়, সাপের বাসা ওই খাটের নিচে নিচে রয়েছে। আপনারা আসলে জানেন, অরূপ বিশ্বাস দাদাভাই কিন্তু জানেন যে ওখানে সাপ অলরেডি ঢুকে গেছে। তাই সেটাকে কাউন্টার করতে ঘরে ঢুকবে কেউটে সাপ। কিন্তু ওখানে কিছু টালিগঞ্জে পোস্টার পড়েছে যে বিশ্বাসকে বিশ্বাস করুন। সত্যিই তো, আমি হঠাৎ করে অধিকারীকে বিশ্বাস করব কি করে? সে তো লোকে বলতে পারে পরিযায়ী পাখি, আজকে আছে কালকে সিনেমা করতে চলে যাবে, যাত্রা সলিল করতে চলে যাবে। চৌধুরীর একটি গান আছে, অধিকার কে কাকে দেয়, পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায়, শুধু চেয়ে পাওয়া যায়, কখনোই নয়, কোনোদিনই নয়। অধিকার কেড়ে নিতে হয়, অধিকার লড়ে নিতে হয়। সো আই নো হাউ টু স্ন্যাচ মাই রাইটস টু কন্টেস্ট হিম। তুমি যেহেতু ইংরেজিতেও খুব ভালো, ইংলিশে দুটো শব্দ আমি বলি টালিগঞ্জ নিয়ে ভাবতে হলে, অরূপ বিশ্বাসকে নিয়ে হারানো ভাবতে হলে আমার যেটা মনে হয় দুটো ইংলিশ ওয়ার্ড, একটা হচ্ছে ইমপ্রেগনেবল, একটা হচ্ছে ইনডেস্ট্রাক্টেবল। তোমার কি মনে হয় না? He is already destroyed. He has destroyed himself. He has destroyed his fame. কিচ্ছু হারানোটা শক্ত নয়। ইফ ইউ গো ইনসাইড, রেসিডেন্টস আর সো ভেরি ইরিটেটেড। তারা বিরক্ত হয়েছে। আমি বলি যে রাস্তা, আর পন্ডস মানে পুকুরগুলো, যে কটা জলাশয় আছে সেগুলো নোংরা, নর্দমা, সেখানে মশা মাছি। ইফ ইউ ডোন্ট গো ইনসাইড, নিজের চোখে আমি দেখছি, প্রত্যেক দিন আমি দেখছি।
একটা বাবু বাগান বলে একটা জায়গা আছে, সেখানে দাদাভাইকে কদিন আগে সবাই ঘিরে ধরেছিল। ও নিজে অনেক নানা রকম বলে ভুজুং বাজুং দিয়ে বেরিয়েছে বটে, কিন্তু বলেছিল যে আমাদের এখানে এইগুলো কতদিন ধরে থাকবে। একটা রাস্তা আপনি ভাবুন, একটা রাস্তা 4 বছর ধরে তৈরি হতে পারে? খোয়া খোয়া খোয়া, ইট ইট ইট, মানে এইটুকুন টুকুন রাস্তা, সেগুলো সারায়নি। এইটা তো ইঞ্জিনিয়ার্সদের কাজ। আমি বলছি যে কোনো কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার্সদের কাজ, আর্কিটেক্টদের কাজ, এটা পলিটিশিয়ানের কাজ নয়। আমি বিধায়ক হয়ে এলে এটা কিন্তু খুব একটা স্বপ্নের কথা নয়, কারণ আমি মানুষকে দেখে বুঝতে পেরেছি এবার ভোট তারা তুমি কারা বিধায়ক কাদের হয়ে দেবে। এলে এপ্রিল মাসে হয়তো বা জুন মাসে কেউ বলল সিঁদুর দিও না মুছে, যাত্রাপালা বা পাপিয়াদি প্রচুর টাকা দেবো, এটা তুমি চলে গেলে সিঁদুর দিও না মুছে। আমি তো যাত্রা করি না এখন, করবে না? অনেক বছর আমি যাত্রা ছেড়ে দিয়েছি। আচ্ছা। আমি করি না। তোমায় পাওয়া যাবে টালিগঞ্জে। আমাকে তো এটাই কাজ করতে হবে। আমি কিন্তু সেই ধরনের পলিটিশিয়ান নই যে এটাও করবেন ওটাও করবেন সেটাও করবেন। আমি খুব অবাক হয়েছিলাম যখন, আমি আর নাম করতে চাই না, আমাদেরই লোকজন, তারা সাংসদ হয়ে যাওয়ার পরও ক্রমাগত যাত্রা করে গেছেন, ক্রমাগত সিনেমা করে গেছেন। আমার বন্ধুবান্ধবরা সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন। তারা বলে হাউ ইজ ইট পসিবল, একজন পলিটিশিয়ান কী করে এত কাজ করতে পারে? করতে পারে না। তার মানে ওদের পপুলারিটিটাকে ইউটিলাইজ করে নেত্রী, শুধু ওদের পপুলারিটি, আপনি ভাবুন যে কিনা হুগলি, মানে যাই হোক, আমি নাম কারোর নাম করতে চাই না, আমি খুব বলে স্নেহ ফেলো, করি, হুগলি বলে ভালোবাসি। ফেললে তো, রচনা বলেই ফেললে হুগলি। যাই হোক, হ্যাঁ, তো রচনা কি অসুবিধাটা কি? তো উনি পলিটিক্স থেকে যোজন যোজন সহস্র যোজন দূরে। তা নইলে উনি ধোঁয়া দেখতেন না। এগুলো যোজন দূরে। তাদের পপুলারিটি, দিদি নাম্বার 1-এর পপুলারিটিটা, উনি একদিন গেলেন, গিয়ে দেখলেন যে ভয়ঙ্কর পপুলার, চলো ভাই চলো তুমি। তাদেরকে প্রত্যেককে বলা হয়েছে, আরেকটি যে মেয়েটি, বাট মানুষ তো ভোট দিয়েছে, সে তো মানুষ নিজে- তো ভোট দেবেই, মানুষ কিন্তু ভোট দেবেই, পপুলারিটিটাকে ভোট দিচ্ছে। সে তো তারা সারা- বোঝে সারা- না যে এই পলিটিক্সের কি বোঝে, তারা বোঝে না। সারা পৃথিবীতে হয়, এবং কোথায় নুসরাত যোগ্যতামান দেখে? সন্দেশখালিতে যখন হয়েছিল, একবারও তাকে দেখা যায়নি, কারণ তাকে যেতে দেওয়া হয়নি, কারণ তারা জানে না পলিটিক্যালি কি করে ব্যাপারটাকে ডিল করতে হয়। যেতে দেওয়া হয়নি। সে নিজেই অন্য জায়গায় বলেছে আমাকে যেতে দেওয়া হয়নি, আমি কেমন করে যাব? সো যারা পলিটিক্স বোঝে না, শুধু তাদের কিন্তু প্রথম থেকে কিন্তু বিজেপিও ওই- তো পপুলারিটি কাজে লাগিয়েছে। আগের নির্বাচনে শ্রাবন্তীকে নামিয়েছিল, তনুশ্রীকে নামিয়েছিল, এদের সবাই না, কিন্তু বিজেপি চেষ্টা তো নামিয়েছে। ওরা 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 কোনো ক্রমে কনভিন্স করিয়েছিলেন যে হয়তো তারা পলিটিক্সটাই করবেন। ফর দ্য লাস্ট 5 ইয়ার্স আপনি ভাবুন পাপি অধিকারী কি করেছেন। পাপি অধিকারী কিন্তু মনোযোগ দিয়ে পলিটিক্সটা বোঝার চেষ্টা করেছেন, লোকজনের সাথে আলাপিত হয়েছেন, পলিটিক্স কিভাবে কাকে বলে সেই সেবাটা যত্ন করে করতে হয়। আমি জাতি বৈষ্ণব, আমরা পাপিয়া অধিকারী, আমরা অধিকারী বৈষ্ণব, আমাদের বৃন্দাবনে আসল বাড়ি। তো আমাদের সেবাটা পরম ধর্ম, আমরা সেবা করি। এখনও আমাদের বাড়িতে জন্মদিন বা কোনো অ্যানিভার্সারি বা হোয়াট এভার, আমরা মানুষের সাথে থাকি, অনাথ আশ্রমে বা কোনো জায়গায় আমরা যাই। আমি নিজে 2টি করে সন্তান অ্যাডপ্ট করি বছরে। তো আমাদের সেবা করতে হয়, মানে এটা আমাদের নিয়ম। তাই যদি রাজনীতিতে এসে এই সেবাটা, আমি একটা ক্ষমতা দিয়ে যদি আমি সেবা করতে পারি, আই থিঙ্ক এইরকম সেবা আমি করতে পারতাম না যদি আই উডন্ট হ্যাভ বিন ইন পলিটিক্স। কারণ একটা ক্ষমতা দেওয়া হয়, একটা ফান্ড আসা যায়, যে ফান্ড দিয়ে আমি সাধারণের জন্য কাজ করতে পারবো। এবং আমি সর্বত্র বলে বেড়াচ্ছি, সিন্স আই স্টে জাস্ট আ ফোন কল অ্যাওয়ে, কিংবা 5-10 মিনিটের দূরত্বে আমি থাকছি, আমি কিন্তু মিস্ত্রির মতো গিয়ে কাজ করে দিতে চাই, একদম। সেটা আমি করব, বিকজ আই নো দ্য টেকনিশিয়ানস। আচ্ছা, বাবুল কি ভুল করেছিল যে ভুলটা তুমি করবে না বলে মনে হয়? মানে আমি তো জানি না ও কি ভুল করেছে, ও তো ছিল না, কিন্তু আমি শুনছি, আমি যে ভেতরে ভেতরে চলে যাচ্ছি, গলির ভেতরে যেখানে বিধায়ক আমাদের দাদাভাই কখনো যায় না, সেগুলো ও যায়নি। ও ওপর দিয়ে চলে গেছিল। ভেতরের মানুষরা চায় যে এই মানুষটা আমার বিধায়ক হবে, দে ওয়ান্ট টু সি। এবার আমি কতটা গেছি, আমি হয়তো সবটা এখনও কভার করতে পারিনি, কিন্তু মানুষ কনভিন্সড হয়েছে
কারণ ওরা দেখেছে আমি সকাল 7টা থেকে রাত্রির 12টা 1টা অবধি কাজ করি। পাপিয়া অধিকারীর মূল পরিচয়, পাপিয়া অধিকারী একজন চিত্রশিল্পী, সেখান থেকেই তার নাম ডাক। কিন্তু যখন এই স্বরূপ বিশ্বাস নির্দেশিত বা পরিচালিত ফেডারেশন অনির্বাণকে ব্যান করলো এবং তারপর ঋদ্ধি সেনকে ব্যান করা হলো, তখন কিন্তু পাপিয়া অধিকারী কোনো আওয়াজ তুলেছেন বলে আমরা দেখি। নিশ্চয়ই তুলেছি, আমি কথা বলেছি। কারণ আমার কথাগুলো না স্বরূপ বিশ্বাসরা খুব সুন্দর করে চেপে রাখতে পারেন, কারণ আমি ওইভাবে মিডিয়ার সামনে বলি না, কিন্তু আমি প্রচুর কথা বলেছি। এই ফাসিজম কিন্তু চলতে পারে না, অনির্বাণকে নয়, আমাকেও। তোমরা জানতে পেরেছো, আমি একটা ছবি করতে গেছিলাম, আমি এখন বন্ধু বান্ধবদের ছবি করি। তো এরকমই আমার এক বন্ধু মানুষ, একজন মহিলা, এখনই নাম করবো না কারণ সে এখন তোদের সাথে মিশে আছে, তো তার নিজেরই অসুবিধা হবে। আই ট্রাই টু প্রোটেক্ট মাই ফ্রেন্ডস হুম আই বিলিভ টু বি মাই ফ্রেন্ডস। তো ওর ছবিতে আমি গেছি, বললো যে একটা এমন চরিত্র আছে, তোমাকে করলে খুব ভালো হবে, প্লিজ তুমি করো। তা আমি গেলাম, সামনেই আমাদের সাউথ সিটির একটি ফ্ল্যাটে শুটিংটা হলো। হঠাৎ দেখলাম গুন্ডা বাহিনী ঢুকে পড়লেন, তখন বুঝতে পারলাম ওরা ফেডারেশনের লোক। বললো এক্ষুনি বন্ধ করুন এবং আপনারা সবাই সাসপেন্ড। 3 মাসের জন্য সবাই সাসপেন্ড হয়ে গেল। আমি বললাম গুপি শুটিং হচ্ছিল? গুপি টুপি নয়, 2জন আর্টিস্ট, আমি এবং আরেকজন যে শিল্পী, 2জন আর্টিস্ট, একটা ছোট্ট এইটুকুন একটা ঘর, সেখানে কোনো টেকনিশিয়ানসের দরকার নেই। এখানে যেমন একজন ক্যামেরাম্যান, 2জন ক্যামেরাম্যান রয়েছে, ঠিক তেমনি শুধু ক্যামেরার পার্সন আর কয়েকজন লাইটের আর মেকআপ ম্যান, হেয়ার ড্রেসার, এইরকম অনেক অনেক বড়। এদের কি সাসপেন্ড করা হলো যেহেতু তুমি ছিলে ইনভলভ বলে মনে হয়? এক্স্যাক্টলি, একদম। এবং সাসপেন্ড, আমি বললাম আরে বাবা এটা কি হলো। এবং অন্য যারা টেকনিশিয়ানসরা তারা খুব বড় বড় টেকনিশিয়ানস, এবং সে ডিরেক্টর তিনিও, সবাই 3 মাসের জন্য সাসপেন্ড। তো এইটি কেন? আমি এই কলকাতা টিভির থ্রু দিয়ে আমি জানতে চাই, এটা হচ্ছে রাজ কাপুরের টালিগঞ্জ ফিল্ম ট্রেড, এখনো ইন্ডাস্ট্রি হয়নি। If it had been industry, we would be in a different existence altogether. আমরা এখনো ইন্ডাস্ট্রি পাইনি। ইন্ডাস্ট্রি পেলে পাপিয়া অধিকারী, আমি বোধহয় 85 থেকে শুরু করেছিলাম, হ্যাঁ 85 থেকে শুরু করেছিলাম, 86 আমার প্রথম ছবি, 85-86 আমার প্রথম ছবি। তাহলে আমি এতদিন কিন্তু আমার সব কিছু পেতাম, আমার মেডিক্স, আমার গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, এভরিথিং অ্যান্ড অল আদার বেনিফিটস আমরা পাইনি। আমরা পাবো যখন আমি আসব। বঙ্গভূষণ, বঙ্গভূষণ বঙ্গভূষণটা আমাকে দেয়নি। আমি বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছি বেশ কয়েকবার, কিন্তু বঙ্গভূষণ টূষণ আমাকে এই সরকার আসার পর থেকে, 11 সালের পর থেকে, আমি যে অভিনেতা সেটা মাঝে মাঝে আমি নিজেকেই প্রশ্ন করি। এত বড় বড় সব নানা রকম কিছু হয়, কখনো আমাকে ডাকা হয় না, বিকজ আই টক ডিফারেন্ট, আমার মত আলাদা। তাই তো একটা অদ্ভুত এই ফেডারেশনের এবং এই টোটালের হয়েছে যে তোমরা আমার মতো কথা বলো, তোমরা আমার পাশে থাকো, তাহলে তোমরা আমাদের, তা নইলে যদি আমাদের সঙ্গেও থাকো তাহলে আমাদের মতো হাততালি বাজাতে হবে, আমাদের মতো ওয়াইড স্মাইল করতে হবে। সেটা পাপিয়া অধিকারী কোনোদিন করেনি। যে পাপিয়া অধিকারীকে আমি চিনতাম, তিনি খালিদ জিবরান পড়তেন, কাফকা কামু পড়ে বামপন্থী ছিলেন। তিনি বিজেপি কবে থেকে হয়ে গেলেন? বামের নিচে যদি একটা ফুটকি লাগানো যায় তাহলে কিসের অসুবিধে? শ্রী রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, হু ইউজ টু বি দ্য বেস্ট কিং, দ্য বেস্ট সান, মানে সব থেকে বড় রাজা, সব থেকে শ্রেষ্ঠ পুত্র, সব থেকে শ্রেষ্ঠ স্বামী, সব থেকে শ্রেষ্ঠ পিতা এবং সব থেকে শ্রেষ্ঠ পুরুষ, তিনি রামচন্দ্র। তো সেইটা বামেরা বিশ্বাসই করেন না যে ঈশ্বর বলে কিছু হতে পারে। আমি বেদ, উপনিষদ এবং গীতা চর্চা করাই, অ্যান্ড আই এম এ স্পিরিচুয়াল ট্রেনার, স্পিরিচুয়াল প্রিচার, হিলার নাকি স্পিরিচুয়াল প্রিচার। আমি হিলও করি, একটা রেকি বলে একটা জিনিস শিখেছি। ইটস আ ডাইরেক্ট
কন্ট্যাক্ট উইথ দ্য Connection. ইউনিভার্স, এটা খুব ভালো, অনেক হিলিংটা হয়, ভালো হয়। সেটাও আমার এক দিদি, তিনি বললেন যে তোমার যেরকম ওরিয়েন্টেশন, তুমি এটা সহজেই পারবে করতে। এক একজনের ওরিয়েন্টেশন এক এক রকম থাকে। তাই জন্য বলছি, আমার যে পলিটিক্যাল ওরিয়েন্টেশন আমি যাদের থেকে শিখলাম, আমার মনে হয় আমি এগিয়ে যাব, এই আমার দিক নির্দেশ ঠিক আছে, আমার অন্তরের নির্দেশও ঠিক আছে, আমি এগিয়ে যেতে পারবো। কিন্তু এই স্পিরিচুয়াল এই কি বলবো ডিরেকশন, হিলিং, এতে অনেক কিছু জিনিস কিন্তু স্টিল এক্সপ্লেন হয় না। যেমন ক্লিয়ারলি তৃণমূল অভিযোগ করেছে যে জাতীয় পতাকা দিয়ে তুমি মুখ মুছেছো, জাতীয় পতাকা রঙের দোপাট্টা দিয়ে মুখ না, মুছেছো, এটা ঘাম দুপাট্টা না, মুছেছো, এইটা এবং ওটা ভিডিওতে দেখাও যাচ্ছে। এটা একটা উত্তরীয়। ওই উত্তরীয় আমাকে আমার বরিষ্ঠ একজন কার্যকর্তা মহিলা, তিনি আমাকে বলেছেন যে এটা সবসময় অঙ্গে জড়িয়ে রাখবে, এটা তোমায় অনেক স্ট্রেংথ দেবে। কিন্তু তিনি তো বলেন এটা দিয়ে ঘাম মুছতে হবে। না, আমি তো ঘাম মুছিনি, আমি ওটা এইটা এরকম রাখলে যদি আমি এরকম করি মাঝে মাঝে, এটা কিন্তু ঘাম মোছা নয়, এটা আমি আলিঙ্গন করি এবং চুম্বন করেছি। সেটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আই ডু চ্যালেঞ্জ। আমি জানতে চাইব আপনারা দেশপ্রেম কাকে বলে জানেন না, কারণ আপনারা বন্দে মাতরম নিয়েও আপনারা ঠাট্টা ইয়ারকি অনেক করেছেন, কিন্তু পুরো বন্দে মাতরম গান গাইলে আপনারা উসখুস করেন। আমি তাকে যদি দেশদ্রোহী বলি তাহলে যেরকম খারাপ আপনাদের লাগবে, তেমনি একজন সত্যিকারের দেশপ্রেমী যে বলে ভারত মাতা কি জয়, আপনারা বলেন বাংলা জয় বাংলা নাকি, এগুলো সমস্ত বাংলাদেশি স্লোগান আপনারা ধার করে করে, কারণ একটা নিজেদের স্লোগান পর্যন্ত করবার ক্ষমতা নেই যাদের, তারা আমাকে অন্তত এসব উত্তরীয় নিয়ে কোনো কথা বলবেন না প্লিজ। পাপিয়া, আমি যে পাপিয়া অধিকারী এগেন চিনি, তার একটা সাহিত্যিক বেন্ট অফ মাইন্ড আছে বা বরাবর ছিল, এখনো আছে। সে এই প্রায় নিয়ার এমার্জেন্সির মধ্যে ভোটিং হচ্ছে, মমতা ব্যানার্জির ভাষায় 200টা হেলিকপ্টার, 300টা ট্রাক, সাজোয়া গাড়ি, 400 বুটের, হাজার হাজার বুটের পদধ্বনি, কলকাতায় রাস্তায় বেরোলে এখন একটা যদি পুলিশ দেখা যায় কলকাতা পুলিশ, সঙ্গে একটা সিআরপিএফ, এই যে একটা পুরো যুদ্ধের পরিবেশে ভোটিং 29 তারিখে হবে, একটা অলরেডি হয়ে গেল, সেখানে তো ব্লাডশেড হয়নি। এই সামরিক পরিবেশে কলকাতায় ভোটিংটা কিরম লাগছে? কারণ তারা ব্লাডশেড করিয়েছেন, তারা অনেকগুলো খুন করিয়েছেন, ধর্ষণ করিয়েছেন, বাড়িতে অগ্নিসংযোগ করেছেন, অনেক কিছু করেছেন, এত সব করেছেন, সেই জন্যে এই ব্যবস্থাগুলো। এগুলো যদি না করতেন, এর আগে তো কখনো আমাদের বাংলা দেখেনি এ সমস্ত। আপনারা বাংলাকে দেখিয়েছেন, আপনারা বাংলাকে ব্লাডশেড দেখিয়েছেন, আপনারা নারী পুরুষকে কীভাবে অত্যাচার করেছেন দেখিয়েছেন, আপনারা ধর্ষণ দেখিয়েছেন। এইভাবে ধর্ষণ মানে আমি জানি না, গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো কাজ করেছেন আপনারা, তার জন্য তো সাজোয়া দরকার। সেই জন্য নেওয়া হয়েছে। সেই জন্যই, ইন অর্ডার টু স্টপ দিস নুইসেন্স। তোমার বাড়ি থেকে 3-4 মিনিট হাঁটা দূরত্বে দক্ষিণ সোনারপুরের বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলির বাড়ি। তোমরা কি কোনো করো, মানে কনভারসেশন করো বা কোনো টিয়ে করো একসঙ্গে বসে, টিম টক যেটাকে বলে না? টিম টক হয় না, কারণ ভীষণ ব্যস্ত, কিন্তু আমাদের প্রায় দেখা হচ্ছে, এবং দেখা হলেই দুজনে আমরা সবাই দিকে তাকিয়ে বলি, ও মানে প্রচণ্ড পরিশ্রম করতে হচ্ছে, সকাল থেকে রাত অবধি পরিশ্রম করছি। আমি 23 বছর যাত্রা করেছি, তার আগে অনেক থিয়েটার করেছি। আগে থিয়েটার হতো বোর্ড থিয়েটার, মানে আমরা মাস মাইনেতে কাজ করতাম, মানে মাসে 22টা থেকে 28টা, মানে শনি রবি বৃহস্পতিবার এবং ছুটির দিন। তো আগে এতগুলো শো করতাম, তা আমি নিজে কতগুলো শো করেছি সারা জীবনে, হয়তো 25,000 30,000 অর মোর, আমার মনে নেই, আমার কোনো হিসেব নেই। তো এতগুলো শো করেছি, তাতেও কিন্তু এতটা পরিশ্রম করতে হয়নি। তাই যে পলিটিশিয়ানসদের আমি নমস্কার করেছি, যে এটা 24 ঘন্টার তাহলে কাজ। তো অরূপ বিশ্বাসকেও নমস্কার করা উচিত, 4 বারের এমএলএ, আমি তো ওখানকার নিশ্চয়ই তাকে কিরম নমস্কার পরিশ্রম করবো, করে। আমি নিশ্চয়ই তাকে নমস্কার করব। এইভাবে এতগুলো মানুষকে উনি অবহেলা করেছেন বছরের পর বছর। আপনি অবহেলা করলে করেছেন, এতবার দেখেন জিতলেন কি করে? আমি নমস্কার করব যে এইভাবে মানুষকে অমানুষের দেখা, অমানুষের মতো করে দেখা, তাদেরকে না দিয়েছেন জল নেই, খাবার জল নেই, গরিব মানুষগুলো দূরে দূরে গিয়ে জল নিয়ে আসে, তাদের রাস্তাঘাট ঠিক করেন না বছরের পর বছর। নিশ্চয়ই কোনো মানুষ এরকম হতে পারে না,
কিন্তু যেহেতু মানুষ নাম ওনার, দাদা ভাইয়ের নাম তো একজন মানুষ, সেই মানুষকে আমি নিশ্চয়ই নমস্কার করব যে এইভাবে না দেখেও থাকা যায়। দাদা ভাইয়ের সঙ্গে কার সঙ্গে বেশি আলাপ তোমার? কার সঙ্গে মানে? বেশি আলাপ দাদা ভাইয়ের মধ্যে? কোন দুই কার দাদা সঙ্গে ভাইয়ের বেশি মধ্যে? অন্তরঙ্গতা? অন্তরঙ্গতা কারোর সাথেই নেই, কিন্তু সবাইকেই চিনি, চিনতে তো হবে, একই জায়গায় থাকি। বাম প্রার্থী ভোট কাটায় কি অসুবিধা হবে? গতবার যেরকম দেবদূত অনেকটা ভোট কেটেছিল এখানে, সেটাতে অসুবিধা? নিশ্চয়ই নিশ্চয়ই। বামপন্থীদের আমি বলছি, প্লিজ তৃণমূলের হাত একদম তার শক্ত উত্তরে করবেন না। শতরূপ বলে দিয়েছে যে এসব কি ধরনের কথা, এ তো কেউ সম্পত্তি করে দিয়ে যায়, উইল করে দিয়ে যায়নি। শতরূপের নিশ্চয়ই দেয়নি, কিন্তু যেটা উইল করে এসছে সেটা আপনার মগজটা তো আপনার আছে, যে ব্রেনটা ড্রেন হয়ে যাচ্ছে এখানে চাকরি নেই বলে। সারা পৃথিবীময় বাঙালি ছড়িয়ে পড়লো এখানে চাকরি নেই বলে। মোদিজি যখন আসবেন আপনি দেখবেন ঝাঁকে ঝাঁকে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আসছে। আমার নিজের দেখা অন্তত 3-4 জন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বসে গেছে, চলে এসেছেন। কিন্তু মোদিজি আসবেন, ওদের কাজ শুরু হয়ে যাবে। ওই জন্য মোদিজির গ্যারেন্টি প্রত্যেকে চাকরি করবে। তাই বলছি, ব্রেনটা তো রয়েছে ভাই শতরূপ। আপনাকে আমি খুব ভালো করে চিনতাম, এখন অনেক দিন কথা হয় না। তাহলে আপনি বুঝতে পারছেন যে মগজটা তো থাকবে। তাই মগজের জন্য তো আপনাকে এই কথা মেনে নিতে পারছি না, আপনার মগজটা তো রয়েছে। আমি একজন ওই বাড়িতে কাজ করেন একজনের সঙ্গে কথা বলছিলাম, যার ভোট ছিল আগের দিন 23 তারিখে। কথা শুনে মনে হলো যে সে তৃণমূলকে ভোট দিয়েছে। তার বক্তব্য হচ্ছে যে হ্যাঁ, মোদিজি বলেছেন 3,000 টাকা করে দেবেন, কবে হবে তো জানি না, লক্ষ্মীর ভাণ্ডারে 1,500 টাকা সিকিউরড। এই মাইন্ডসেটের সঙ্গে কীভাবে লড়বে? এই মাইন্ডসেট, কারণ তাদের বলা হয়েছে, আমি নিজে তাদের বক্তৃতায় শুনেছি, এই 1,500টা রাখো, ওরা 3,000 বলুক 10,000 বলুক জীবনে দেবে না। এইটাই, এই সেটটা যেরকম মুসলমানদের বলেছিলেন যে তোমরা ভাই খবরদার বিজেপিকে ভোট দেবে না, এখন মুসলমানরা বুঝতে পেরেছেন, তাহলে তোমাদের এখান থেকে তাড়িয়ে দেবে, তোমাদের লোহার একটা তাঁবুর মধ্যে রাখা হবে, তোমাদের শেষ করে দেবে, যেভাবে বলেছেন এখনও সেভাবে বারবার করে বলছে, জীবনে তোমরা পাবে না। কেন পাবে না ভাই? আপনারা দিতে পারেন, আপনারা এসে দিয়েছেন, কিন্তু মোদী সরকার যখন আমরা গঠন করবো আফটার 4th মে, তখন কিন্তু 3,000 টাকা করে দেওয়া হবে। শুধু তাই নয়, কর্মহীন যারা রয়েছেন যুবকদের, তাদেরকেও দেওয়া হবে 3,000 টাকা। এবং তাদেরকে যদি যাতে করে কম্পিটিটিভ এক্সামিনেশন দেন এবং তার নিজের যে একটুকুন কাজ করছিলেন সেই টাকাগুলো যদি না পান, তার জন্য 15,000 টাকা দেওয়া হবে টু সিট ফর দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন। অর 21,000 টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছবে, সেখানে কিন্তু কোনো কাটমানি নেই, তাদের অ্যাকাউন্টে পৌঁছবে, তাদের প্রশিক্ষিত করবার জন্য ট্রেনিং দেওয়া হবে এবং তারা সরকারি বেসরকারি কাজে ঢুকে যাবে। বিকজ ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর তুমি ওয়েটিং। এক্ষুনি বললে যে মোদি সরকার গঠন হবে 5th মেতে, তার কারণ হচ্ছে যে তুমিও বোধহয় জানো না যে বিজেপি যদি যেতে তাহলে মুখ্যমন্ত্রী কে হবেন। তো এরকম একটা হেডলেস চিকেন যদি আমি চোখের সামনে দেখতে পাই, যে আমি জানি না আমার লিডারটা কে টিমের, তখন তো অনেকটাই বিশ্বাস, তখন তো বিশ্বাস ভাইদের উপরই বিশ্বাস হবে। এটা তুমি যথেষ্ট মেধাবী, তুমি খুব সাধারণ মানুষের মতো কথা বললে, খুব সাধারণ কথা। হেডলেস চিকেন নয়, এটা খুব রেজিমেন্টেড পার্টি, সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় পার্টি, এবং আমাদের মধ্যে ব্যক্তি নয় সমষ্টিই বড়। সেটা তো ওপরওয়ালারা ঠিক করবেন। একটা ক্যাপ্টেন থাকবে না? ক্যাপ্টেনরা আছে তো নিশ্চয়ই, এতগুলো লিডার্স, আমাদের এতগুলো লিডার্স রয়েছেন, তো তোমার তাদের কি মধ্যে মনে হয় কে ক্যাপ্টেন হবেন? সেটা ওরা ঠিক করবেন, সেটা যারা আমাদের রয়েছেন তারা ঠিক করবেন। সেটা ঠিক করার দায়িত্ব তো আমার উপর নেই। কেউ বলছেন শুভেন্দু, কেউ বলছেন স্বপন দাশগুপ্ত, আমি স্মৃতি ইরানির নাম শুনলাম, আবার কেউ বলছেন এটা কালনেমির লঙ্কা ভাগ। তুমি কি বলছো? যারা বলছেন লঙ্কা ভাগ, তারা জানেন কালনেমি কে ছিল তারা জানেন? একটা কথা বললেই বলে দেওয়া যায় না। বাঙালির আর কিছু না হোক, বাঙালি একটু কাঠি করা অভ্যেস আছে, একটু কাঠিটা করে দিলাম, কারণ সেইটা নিয়ে সবাই কচকচ করবে, একটু চানাচুর খাওয়া হবে। কিন্তু এটা আপনারা এগুলো ক্রিটিক্যাল please করবেন অবজারভেশন, না। কাঠি কেন? না, অবজারভেশন নয়। আপনারা জানেন যে যখন দিল্লিতে চিফ মিনিস্টার হয়েছিল, বা যখন ওড়িশায় চিফ মিনিস্টার হয়েছিল, বা যখন রাজস্থানে চিফ মিনিস্টার হয়েছিল, নোবডি নিউ। তার জন্য টিম আছে যে এই মানুষটাকে যদি আমরা চিফ মিনিস্টার করি তাহলে ম্যাটার উড বি সেফ অ্যান্ড কাম। হয় না, এরকম হয় না।
হঠাৎ মনে হলো একে আমরা করে রাখছি, তখন তো টোটাল মানে এতগুলো লিডার্স আছে, লেট ইট বি ওভার, সবটা শেষ হয়ে যাক, তারপরে তারা বুঝবেন কেন অন্যের কাজ আপনারা মাথায় নিচ্ছেন, কেন অন্যের যে কাজটা করার কথা সেটা আপনারা ঘাড়ে নিচ্ছেন। লেট দেম ডু দেয়ার ওয়ার্ক অ্যান্ড ইউ ডু ইয়োর ওয়ার্ক। আপনারা ভোটটা ঠিক জায়গায় দিন, ব্যাস। পদ্মফুল চিহ্নে ভোট দিন, পদ্মফুল খুব পবিত্র ফুল, সব পুজোয় লাগে। তাহলে দেখবেন একটা সুষ্ঠু সমাজ, চুরি আপদ এসব বিদায় হবে, আমরা একটা সুন্দর সমাজে থাকতে পারবো। আসল তাকে সমাজটা ঠিক হতে হয়। আমি প্রথমে সলিল চৌধুরী একটা কথা বলেছিলাম, অধিকার কে কাকে দেয়, পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায়। সংগ্রাম করবেন না, আপনারা আপনাদের অধিকারটা বুঝে নিন যে আপনারা ঠিক জায়গায় ঠিকভাবে থাকতে পাচ্ছেন কিনা, আপনাদের নিজের হকের। দেখুন, আপনারা তো একটা বাড়িতে থাকেন, সেই বাড়িতে কি থাকে, একটা গেট থাকে, গেটের পরে একটা লোহার গেট করেন, তারপরেও তালা চেপে দিন। এতটা আপনারা নিজেদের সুরক্ষিত রাখেন, অথচ অনুপ্রবেশকারীরা আমাদের সীমান্তে কোনো রকম সুরক্ষা নেই। আর আমাদের জিওগ্রাফিটা এমন, সুড়ঙ্গ করেও আসা যায়। আপনারা লক্ষ্য করেছেন খাটের নিচে সুড়ঙ্গ চলে যাচ্ছে বাংলাদেশে, কোন বিএসএফ তাদের আটকাবে? আচ্ছা পাপিয়া, একটা ন্যারেটিভ হচ্ছে যে বিজেপি বাঙালিদের মন থেকে ভালোবাসে না। এতদিন এই কয়েক বছর বিজেপির সঙ্গে থেকে কি মনে হলো? কারণ বাংলা থেকে কোনো পূর্ণমন্ত্রী আজ অব্দি নরেন্দ্র মোদী করেননি। সেটা তাদের ব্যাপার, কিন্তু বিজেপি বাঙালিকে যদি ভালো না বাসতেন, তাহলে বাঙালির জন্য তারা যাতে মাছটা কম দামে পেতে পারেন, মাছের আমদানি রপ্তানিতে আবার বাংলা একটা নিজের জায়গায় থাকতে পারে। কারণ কোনো পাগলও ভাববে না যে বাঙালিকে মাছ থেকে বঞ্চিত করা। অরূপ বিশ্বের সকালবেলা মাছ নিয়ে প্রচারে ওই বেরিয়েছে। নাটকটা উনি করলেন, বোকা বোকা নাটক। একটু মগজটা আসলে টফলন না ফাঁকা হয়ে যাচ্ছে। যত বুঝতে পারছেন যে আমাদের আর থাকবে না, টফলোর ফাঁকা হয়ে গেলে কি হয়, খুব মুশকিল হয়ে যায়। 4 বারের বিধায়ক টপ ফ্লোর ফাঁকা হয়ে যাচ্ছে। টফলোর ফাঁকা, টফলোর যদি ফাঁকা না থাকতো, তাহলে ভেতরে ভেতরে মানুষগুলো এত কষ্টে আছে, সেগুলো উনি দেখতেন। উনি দেখেননি, উনি বাইরে আলো দিয়ে সাজিয়েছেন, উনি বাইরের রাস্তা ঠিক করেছেন। ভেতরে যে এইরকম টলিগঞ্জে যে ভেতরে ভেতরে এত দারিদ্র, এত কষ্ট, আমি যদি এই কন্টেস্ট না করতাম আমিও জানতে পারতাম না। আমি জেনেছি, আমি 1 মাস ধরে পাগলের মতো ঘুরে বেরিয়েছি শুধু ভেতর ভেতর। পাপিয়া অধিকারীর টিএমসির বিরুদ্ধে তো রাগের কারণ কি? কারণ টিএমসি আমাকে কিছু দেয়নি, শুধু আমার মতো, আমাকে নয়, আরো অনেককে কিছু দেয়নি। আমাকে কিছু দেয়নি মানে কি? আমায় বঙ্গভূষণ দেয়নি কি? আমাকে ডাকিনি? আমার বঙ্গভূষণ নয়, তাহলে আমাকে ডাকাডাকি নয়। তাহলে কি? আমরা যারা ওদের এগেনস্টে কথা বলছি, রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি। ইউ মাস্ট বি ইম্পার্শিয়াল। আমাদের মতো, আমি আমার মতোদের বলছি, ইউ মাস্ট বি ইম্পার্শিয়াল। আপনাদের নিরপেক্ষ একটাও দৃষ্টি নেই। আপনারা প্রত্যেককে বঞ্চিত করেছেন তাদের কাজ থেকে। ভাবুন, গত 15 বছরে পাপিয়া অধিকারী কি কাজ করেছে, ভাবুন আপনারা। কোনো কাজ, সঠিক কাজ আমাকে করতে দেওয়া হয়নি। এমনকি আমি যে যাত্রাটা করতাম, সেটাও আমি একটা অবাক জিনিস দেখলাম, যাত্রা ফ্রি হয়ে গেল। বেশ, তো ঠিক আছে ফ্রি, কিন্তু যাত্রায় মদ্যপ মানুষরা আসছে, এমনি করে দেখছেন, টিকা দিয়ে মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছেন, হঠাৎ ছটফট করে উঠছেন, হাততালি দিচ্ছেন। মানে একটা আমার যে গুরুদের কাছ থেকে আমি নাটক শিখেছি, অভিনয় শিখেছি, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র থেকে, অজিতেশ জেঠু থেকে, জ্ঞানেশ মুখোপাধ্যায় থেকে, আমার মা এবং ভানু বন্দ্যোপাধ্যায় জানেন যে এত চমৎকার ইংরেজি বলতেন এবং ইংরেজিতে উনি বই লিখতেন। তোমাকে আমি এর আগেও বলেছি যে বই, ভানু বন্দ্যোপাধ্যায় তো টালিগঞ্জেরই, ওখানেই তো চারু মার্কেটে বাড়ি। চারু মার্কেটে বাড়ি। তো এরা সবাই আমার গুরু। তো এদের কাছ থেকে আমি এত কিছু শিখেছি। একদম ঠিকঠাক দর্শক একটু লাগবে, অন্তত 10 টাকার টিকিট হলেও সেই টিকিটটা করা উচিত। তোমার সমসাময়িক শতাব্দী রচনা, এরাও তো যাত্রা করেছে, ওরা তো যথেষ্ট। আমার মনে হয় না ওরা সেই রকম গুরুদের কাছ থেকে অভিনয় শিখে এসেছে। আমার মনে হয় না তারা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে পেয়েছে, তারা এইরকম স্টলওয়ার্ডসদের পেয়েছে আমি যাদের থেকে অভিনয় শিখেছি। সুতরাং একটা অরিয়েন্টেশন, একটা মানসিক একটা অরিয়েন্টেশন তৈরি হয়,
সেইটা ওদের আছে কি না আমার জানা নেই, হয়তো অন্যরকম কিছু আছে, হতেই পারে, কিন্তু আমার যে মানে স্টেজে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সঙ্গে কাছে শিখলে ওরা তৃণমূলের এমপি হতো না, সেটা তো আমি বলিনি। তাই তো দাঁড়াচ্ছে। না, সেটা আমি বলিনি। আমি বলিনি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র কেন, আরও অন্য আরও বড় লোকের কাছ থেকে শিখলেও ওরা তৃণমূলের এমপি হতো। কারণ তৃণমূলের এমপি হওয়ার একটাই জিনিস, তুমি থাকো, তোমার পপুলারিটিটা আমি নিলাম, আমি ক্যাপিটাল করলাম, তোমরা তোমাদের কাজ করো, আমাদের লোকেরা তোমাদের কাজ করে দেবে। এইটা ওদের অডিয়েন্স। ভালো সিস্টেম তো। সেই সিস্টেমে আমি রাজি নই বলেই তো আমি এতবার ওখান থেকে অফার পেয়েছিলাম। আমি ডেয়ারি করিনি, আমি সাহসই পাইনি, কারণ আমি জানি তাহলে আমাকে মানুষ বলবে এই পাপিয়া অধিকারী এই স্টেজে এত সুন্দর সুন্দর কথা বলেছেন। আমার যাত্রা যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আমি স্টেজে কী ধরনের কথা বলেছি। আমি দোজ ওয়ার অল মেসেজেস টু দ্য হিউম্যান মাইন্ডস। আমার যে সাহিত্যের যা বোধ এবং আমার জীবনের প্রতি যে বোধ, সেগুলোই কিন্তু আমি যাত্রায় বলেছি। সেই জন্য আমি হিট। একসাথে আমার মনে হয় না যারা যাত্রা করেছেন তারা আমার মতো সিনেমা থেকে এসেছেন, থিয়েটার থেকে এসেছেন, এত বছর যাত্রাটা করতে পেরেছেন। এবং আমি যাত্রার দর্শকদের কাছে নয়নের মণি ছিলাম। আমি নানা রকমভাবে এক্সপেরিমেন্ট করতাম, সেগুলো আমি শিখেছিলাম বড়দের কাছ থেকে। কিন্তু সেই দর্শকগুলোকে তো টালিগঞ্জে পাওয়া যাবে না ভোট দেওয়ার জন্য, আনফর্চুনেটলি। না না, দরকার নেই টলিগঞ্জে, সুনামটা তো রয়েছে, তাদের বুকে আমি রয়েছি। শোনো তাহলে, আমার সমস্ত ফেস্টুন, ব্যানার্স, এবার পতাকাটা যা করেছে সেটা পরে বলছি, পতাকা সব নামিয়ে ফেলা হয়। আমি আমার কর্মীদের বলেছি খবরদার ওদের একটা কিছু তো হাত দেবে না কেউ। আমরা তাদের, আপনারা জানেন, তাদের আমরা কিচ্ছু করি না, তাদের একটা জিনিস আমরা হাত দিই না, কিন্তু ওরা আমাদের সব ছিঁড়ে ফেলে। এই বড় বড় হোর্ডিং। মেসির এক দর্শক আমাকে বলেছে, দিদি আমি টি বয় 32,000 টাকা খরচা করে মেদিনীপুর থেকে এসেছিল মেসিকে দেখতে পারেনি, প্রচণ্ড ক্ষোভ, কিন্তু ও ভেবেছিল টাকাগুলো ফেরত দেবে। কিন্তু ক্রীড়ামন্ত্রী কিয়ামন্ত্রী লিখে নিজের অব্যাহতি চেয়েছে নিজের কাজের, প্রচণ্ড স্পেলিং মিস্টেকের একটা চিঠি, সেটাও লেখা উচিত ছিল না, সেটা বার করা উচিত ছিল না। আসলে ওদের মধ্যে সেই ওই মগজের লোক নেই যে এই বানানটা ভুল, এটা আমরা বের করব না। যাই হোক, সে তখনই ভেবেছিল সে 32,000 টাকা খরচা করেছে, সে টাকাটা ফেরত পায়নি। মেসির টাকাগুলো তোমরা ক্ষমতায় এলে ফেরত দেবে? আমরা কি নিয়েছিলাম? একটা জিনিস করতে পারি, আচ্ছা সেটা বলছি। ওই টাকাগুলোয় ওরা বলছে এই যে বড় বড় হোর্ডিং, ফ্লেক্স, এটা কি আমাদের টাকায়? ভাবুন দাদা ভাই, আপনার নামে এখন ওরা এই কথা বলছে। আর তোমার এখন যে প্রশ্নের উত্তর, আমরা ক্ষমতায় এলে, আমি যদি এখানের বিধায়ক হই, আমি মেসিকে আনাবো, ওয়ার্কশপ করাবো, আমাদের ফুটবল প্রেমীদের নিয়ে আপনি ওয়ার্কশপ করবেন মেসি। আর দাদা ভাই আপনি বসে বসে দেখবেন, কিন্তু কারণ এটা আপনার মাথায় আসেনি। আপনি ভেবেছিলেন একদিন মেসিকে নায়িকাকে দিয়ে, পলিটিশিয়ানসকে দিয়ে একটা ধুন্ধুমার কাণ্ড বাঁধাবেন না। আমি হলে আমার যে ওরিয়েন্টেশন, সেই ওরিয়েন্টেশনে আমি মেসিকে দিয়ে ওয়ার্কশপ করাবো। কারণ আমি বহু টুর্নামেন্টে আমাকে ডাকে, কারণ আমি ফাস্ট খেলা ভালোবাসি। আমি যেমন কাবাডি খেলতাম, তেমনি আমি ফুটবলও ভালোবাসি, খুবই ভালোবাসি। আমি মোহনবাগান। অরূপ বিশ্বাসও ভালোবাসেন? অরূপ বিশ্বাসও মোহনবাগান? যদি ভালোবাসতো তাহলে এতগুলো বাচ্চার পয়সা নিয়ে এরকম কেউ চ্যাংড়ামি করে? আচ্ছা, ফাইনালি একদম শেষে এসে গেছি। পাপিয়া অধিকারী যখন তার অভিনয় জীবনে বিবি পায়রা করার জন্য নির্বাচিত হন, তখন গৌরীপ্রসন্ন মজুমদার বোধহয় বেরিয়ে চলে গেছিলেন, এবং অনেকে বলেছিলেন একে বিবি পায়রা হবে না, এবং তারপরে তারা অবাক হয়ে গেছিলেন বা চমৎকৃত হয়ে গেছিলেন। কিন্তু ইনিশিয়াল রিয়াকশন ছিল ভুল নির্বাচন হয়েছে। আবার পাপিয়া অধিকারী একটা কেরিয়ারের জাংচারে আবার আন্ডারডগ। এই বিবি পায়রার দিনটা মনে পড়ছে? এক্স্যাক্টলি। কারণ বিবি পায়রা অন্য একজন মুম্বাইয়ের একজন শিল্পীকে গৌরীদা কথা বলেছিলেন তার সাথে, এরকম যে পোশাকটা পরেছিলাম তার মাপের হয়েছিল। আমি তখন রোগা গিরগিরে, তো
তো তো সেইটা আমাকে পুরো সেলাই করে দেওয়া হয়েছিল পরিয়ে, মানে ইট ওয়াজ কোয়াইট অ্যান এক্সপেরিয়েন্স। মানে আমি পোশাকটা পরে, সকালবেলা পোশাকটা পরানো হয়েছিল, সকালটা চলে গেল, দুপুরটা চলে গেল, বিকেলটা চলে গেল, রাত চলে গেল, প্রায় মাঝরাতে আমাদের শুটিংটা শেষ হলো এবং প্রচণ্ড ঝড় বৃষ্টির রাত ছিল। ফেরার পথে আমাদের গাড়িটা ড্রাইভার দেখতে পাইনি, নর্দমার মধ্যেও পড়ে গেছিলো। মানে আফটার দ্যাট ইট ওয়াজ আ হিস্ট্রি। তো হ্যাঁ, যেমন গৌরীদা ভাবতে পারেনি, কিন্তু বাপ্পিদা ভাবতে পেরেছিলেন, কারণ বাপ্পিদার সাথে আমার তার আগে পরিচয় ছিল। বাপ্পিদা বলেছিল একদম ঠিক লোককে দিয়েছ। এবং বিজয়জি, অস্কারজি দুজন কোরিওগ্রাফার ছিলেন, তাদেরও খুব বিশ্বাস ছিল। আর আমার যিনি ডিরেক্টর শ্রীকান্ত দা, তার খুব বিশ্বাস ছিল না গৌরীদার। কারণ গৌরীদা লিখেছিলেন গা ছমছম কি হয়, ওই গা ছমছমের যে ব্যাপারটা, সেই নায়িকাকে দেখে মানুষের গা ছমছম করবে, এইরকম একটা ব্যাপার ছিল গৌরীদার মনে। আর আমি তখন রোগা ডিগডিগে, সেই রকম উনি বলছেন যে ওইটা কোথায়, আর ওইটা কিটা আমাকে বলতে পারছে না। তারপরে ওইটা মানে অরূপ বিশ্বাস চাই। ঘুরে ফিরে অরূপ দাদাভাইয়ের যেটা নেই সেটা আমার আছে। আমি মানুষকে কনভিন্স করতে পেরেছি এই সামান্য 1 মাসে। উনি 15 বছরে পারেননি, 15 বছর না, তারও আগে উনি কাউন্সিলর ছিলেন, উনি পারেননি। আমাকে ভালোবাসছে মানুষ, আমাকে এসে জড়িয়ে ধরছে মানুষ, বলছে দিদিভাই আমার 2টি ছেলে, একজন বিএ পাশ করেছে, একজন এমএ পাশ করেছে, তাদের কাজ নেই, ওদের বন্ধুরা গুন্ডা হয়ে গেছে, তাদের কাজ নেই, যত আত্মীয় স্বজন ছিল তাদের সবার জন্যে আমার ধার করা হয়ে গেছে, এখন তাদেরকে ঘরে রেখে আমি ভিক্ষা করতে বেরোই। আচ্ছা, আমরা প্রায় মাঝরাত্রিরে পৌঁছে গেছি, এবার শেষ করতে হবে। তৃণমূলে তোমার ফেভারিট মানুষকে যদি 2-1 জনও থাকে, তারা কারা? তৃণমূলের ফেভারিট মানুষ একজন ছিলেন আমাদের টালিগঞ্জে, কি নাম যেন, পঙ্কজ ব্যানার্জি। পঙ্কজ ব্যানার্জি আমার খুব ফেভারিট। মানে উনি আমাকে খুব স্নেহ করতেন এবং আমার শিক্ষাগত যোগ্যতার জন্য। আমি বলছি এমন কেউ যিনি জীবিত আছেন, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ঘুরে বেড়াচ্ছেন, এরকম কেউ? আমার বাপের বাড়ি হচ্ছে মহানির্বাণ রোডে, সেখানে দেবাশিস কুমার আছেন। তো আমার মা দেবাশিস কুমারকে খুব পছন্দ করতেন। এখন আমাদের বাড়িতে পুজো আচ্চা হলে দেবাশিস কুমারকে, উনি আসেন আমাদের বাড়িতে। আমার মা যখন মারা গেছিলেন, দেবাশিস কুমার এসেছিলেন 2-3 বার। তো আপনি নিজের মুখেই বুঝিয়ে দিচ্ছেন স্বপন দাশগুপ্তর কাজ কতটা কঠিন। না, স্বপনদার ব্যাপারটা না, স্বপনদার যে পরিচিতি, ওনার যে শিক্ষাগত যোগ্যতা, এবং উনি যে ধরনের মানুষ, শিক্ষিত সমাজ তাকে নিয়ে নিয়েছে একদম বুকে করে, মধ্যবিত্ত সমাজে ওনাকে নিয়ে নিয়েছেন বুকে করে। কিন্তু ওখানে যে স্লামসগুলো রয়েছে, সেখানে স্বপনদা কতটা পেনিট্রেট করেছেন সেটা স্বপনদা বলতে পারবেন। স্বপনদার সাথে আমার ইতিমধ্যে কথা হয়নি, তবে স্বপনদার এখন যে প্রতিষ্ঠান বিরোধী যে হাওয়া বইছে, সেই হাওয়া স্বপনদা বেরোবে। এবং আপনিও বেরোবেন বলে আপনি আশা করছেন? আমি তো বেরোবই। অনেক ধন্যবাদ পাপিয়া অধিকারী, অল দ্য ভেরি বেস্ট। যদিও আবার মনে করিয়ে দিই যে ওই বিবি পায়রার মতো লাক আপনার দরকার, বা ডেস্টিনি আপনাকে ফেভার করতে হবে, কারণ আপনার অপোনেন্ট, অ্যাজ আই সেড, ইমপ্রেগনেবল মনে হচ্ছে। উনি না হেভি ওয়েট নন, উনি এত অহংকার হয়ে গেছে, উনি লাইট ওয়েট হয়ে গেছেন, আর তাকে ফুঁদিয়ে উড়িয়ে দেওয়া পাপিয়া অধিকারীর পক্ষে খুব একটা শক্ত ব্যাপার হবে না। অনেক ধন্যবাদ, শুভরাত্রি। থ্যাংক ইউ, শুভরাত্রি।